তারপরে আমি মার্কসিজমটা শুরু করব। এদিকে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং অ্যাসারশনস ইজ নট দ্যাট অফ মার্কস অর অফ এঙ্গেলস? কোনটা এঙ্গেলসের কথা নয়? এ হচ্ছে, motion has nothing to do with the being of matter. Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, the soul of soulless conditions. The philosophers have only interpreted the world in various ways. The point is to change it. আর ডি হচ্ছে, the proletarian can free themselves only by abolishing private property. এই যে চারটে অপশনের মধ্যে কোন অপশনটা এখানে উত্তর হবে? কোনটা মার্কস বা এঙ্গেলসের কথা নয়? বলো, কোনটা মার্কস বা এঙ্গেলসের কথা নয়? হ্যাঁ, ঐন্দ্রিলা বলো। ঐন্দ্রিলা বলতে পারবে যে কোনটা মার্কসের কথা নয়? হ্যালো, শোনা যাচ্ছে? কি হলো, শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, তোমরা বলো, স্যারকে বলো কোনটা নয়। হ্যাঁ, কোনটা মার্কস বা এঙ্গেলসের কথা নয় বলো। আমি নাম বললাম একজন, ঐন্দ্রিলা, শুনতে পাচ্ছ? এত সময় নষ্ট করলে কি করে হবে? চটপট করে বলো, বলতে না পারলে বলো পারবো না। ঐন্দ্রিলা জয়েন মনে হয় করেনি আজকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সিবেস বলো। সিবেস? হ্যাঁ স্যার, এটা জানা নেই। হ্যাঁ, জানা নেই স্যার। সিবেস বলতে পারবে না? না স্যার। ঠিক কথা। রাজেশ বলতে পারবে? রাজেশ? রাজেশ? হ্যাঁ স্যার, বলতে পারবো। আচ্ছা, শান্তনু বলো। শান্তনু, শান্তনু বলো। শান্তনু হালদার, হ্যাঁ স্যার। বলো কোনটা উত্তর হবে? এক একটা, হ্যাঁ, একটা মানে উনি বলেননি। হ্যাঁ, কোনটা সেটা? হ্যাঁ, আমার প্রথমটা মনে হচ্ছে তো, has nothing to do with the হ্যাঁ being স্যার, of প্রথমটা matter। মনে হচ্ছে। আমার মনে হচ্ছে প্রথমটা। হ্যাঁ, প্রথমটাই তো হবে। হ্যাঁ স্যার। বাকি তিনটে তো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। রিলিজিয়ন ইজ দ্য সাই অফ দ্য অপপ্রেসড ক্রিয়েচার, দ্য হার্ট অফ দ্য হার্টলেস ওয়ার্ল্ড, তো একবারে কোটেশন দ্বিতীয়টা। কিন্তু স্যার প্রথমটার মানেটা বুঝতে পারছি না, পরে তিনটা জানি যে মার্কসিজমের সাথে জড়িত। প্রথমটার মানেটা? হ্যাঁ, মানেটা হচ্ছে, দ্য মোশন হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য বিং অফ ম্যাটার। ম্যাটারের যে মানে জীবন, হ্যাঁ, সেখানে মোশনের কোনো গুরুত্বই নেই। এটা মানে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমের বা মার্কসের যেদিক থেকে বিচার করো না, এটা একদম ভুল কথা। মার্কস কিন্তু শুধু ম্যাটার নিয়ে কথা বলছেন না, ম্যাটার উইথ মোশন, ম্যাটার উইথ মোশন নিয়ে কথা বলছেন। তাহলে মোশন হচ্ছে মানে ম্যাটারের বিইং এর সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান। এই মোশনটা আছে বলেই ম্যাটার থেকে ডেভেলপমেন্টটা হতে পারে, অন্য কোনোভাবেই সেটা সম্ভব ছিল না। মানে এই কথাটা মার্কস বলতে পারেন না। মোশন হ্যাজ নাথিং টু ডু উইথ, মোশন হ্যাজ এভরিথিং টু ডু উইথ দ্য বিং অফ ম্যাটার। মোশনটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তিনি শুধু ম্যাটার নিয়ে কনসার্ন নয়, তিনি মেটাফিজিশিয়ান নয়, তার আগ্রহ নেই মেটাফিজিক্সে। সেই জন্য মোশনটাই উনি গুরুত্বপূর্ণ মনে করছেন, এবং এই মোশন আছে বলেই পরিবর্তনের প্রশ্ন। মোশনটাকে স্বীকার না করলে পরিবর্তনের কোনো প্রশ্নই ওঠে না। তাহলে উত্তর হবে 1 নম্বর। আর বাকিগুলো তো বুঝতেই পারছো। 2 নম্বরটা ডায়ালেকটিক্যাল, যেটাকে আমরা মেথোডোলজিক্যাল ডায়ালেকটিক্যাল বলছি, এই মেথোডোলজির প্রশ্ন। ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম ইজ ডিস্টিংক্ট ফ্রম ভালগার মেটেরিয়ালিজম, মেটাফিজিক্যাল মেটেরিয়ালিজম, মেকানিক্যাল মেটেরিয়ালিজম। তাহলে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমকে ঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে। ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম কোনগুলো থেকে আলাদা, কোনটা থেকে আলাদা। এখন ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম কি বলতে কি বোঝায়, সেটা তো মোটামুটি একটা ধারণা থাকার কথা। হেগেলের কথা আলোচনা হয়েছে। হেগেল চিন্তার জগতে বিং আর নন বিং এর মধ্যে দ্বন্দ্ব, তার থেকে থিসিস, অ্যান্টিথিসিস, তার থেকে সিনথিসিস।
তাহলে বিইং, নন বিইং, বিকামিং, সেটাই তোমার মার্কস এঙ্গেলস এর কাছে এসে তিনটে প্রিন্সিপালে রূপান্তরিত হচ্ছে। ফ্রম কোয়ান্টিটি টু কোয়ালিটি, দ্য প্রিন্সিপাল অফ ডবল নেগেশন আর ইউনিটি অফ দ্য অপোজিটস, এইগুলোতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই যে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, সেই মেটেরিয়ালিজম কিন্তু সাধারণ মেটেরিয়ালিজম নয়। মার্কসকে যারা সমালোচনা করেন তারা এই বিষয়গুলো, পার্থক্যগুলোকে মাথায় না রেখেই সমালোচনা করেন যে মার্কস হচ্ছে বস্তুবাদী, অতএব খারাপ। আরে বস্তুবাদ কাকে বলে সেটা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, আর মার্কস কি ধরনের বস্তুবাদের কথা বলছেন সেটাও তাদের মাথার মধ্যে নেই। এখানে তিন ধরনের মেটেরিয়ালিজমের কথা বলা হচ্ছে। ভালগার মেটেরিয়ালিজম expressed in Cabanis's statement that the brain secretes thought in the same way as the liver secretes bile. এটা ভালগার মেটেরিয়ালিজম বলা হচ্ছে, যে আমাদের প্যানক্রিয়াস থেকে যেমন, লিভার থেকে যেমন পিত্তরস বেরোয়, ঠিক সেরকম আমাদের ব্রেন থেকে চিন্তা বেরোয়। এটা বলা হচ্ছে ভালগার মেটেরিয়ালিজম, একদম মানে স্থূল মেটেরিয়ালিজম। আর মেটাফিজিক্যাল মেটেরিয়ালিজম কি বলছে? যে ম্যাটার ইজ কম্পোজড অফ ইমিউটেবল পার্টিকেলস। ম্যাটার ইজ কম্পোজড অফ ইমিউটেবল পার্টিকেলস। ইমিউটেবল মানে যার কোনো পরিবর্তন করানো সম্ভব নয়, ইমিউটেবল, তাহলে অপরিবর্তনীয় পার্টিকেল দিয়ে তৈরি। এই মেটাফিজিক্যাল মেটেরিয়ালিজমের প্রবলেমটা তো বুঝতেই পারছো, যে এখানে মুভমেন্ট নেই, মোশন নেই। তাহলে মেটাফিজিক্যাল মেটেরিয়ালিজমের ব্যাপারে থেকে মার্কসের ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম আলাদা, কেননা ইমিউটেবল বললে আর কিন্তু তার থেকে ডেভেলপমেন্টের ব্যাপারগুলো ব্যাখ্যা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাহলে মেটাফিজিক্যাল মেটেরিয়ালিজম, যেটাকে আমরা সাধারণভাবে মানে ওইসব প্লেটো অমুক তমুক করি, তার থেকে আলাদা। আসলে মেকানিক্যাল যান্ত্রিক, অ্যাকর্ডিং টু হুইচ ম্যাটার ইজ র্যান্ডম মলিকিউলস ইন্টারেক্টিং অ্যাজ পার রুলস অফ মেকানিক্স। র্যান্ডম মলিকিউলস, শূন্য মলিকিউলস গুলো ভাসছে, তারা র্যান্ডম রিয়াক্ট করে, যেমন লজ অফ মেকানিক্সের যে নিয়ম নীতি আছে সেই নীতিগুলো ফলো করে। অল অফ দ্য অ্যাবাভ। তাহলে উত্তর কোনটা হবে? তাহলে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম এই তিন ধরনের মেটেরিয়ালিজম থেকেই আলাদা। ভালগার মেটেরিয়ালিজম, মেটাফিজিক্যাল মেটেরিয়ালিজম, মেকানিক্যাল মেটেরিয়ালিজম, তার থেকে আলাদা। মার্কস যখন বলছেন যে আমার মেটাফিজিক্সে আগ্রহ নেই, তখন এই ব্যাপারগুলো বুঝতে হবে যে আমাদের এরকম আছে যে অপরিবর্তনীয় সত্তা সমূহ, সেগুলো দিয়ে জগৎটা তৈরি হয়েছে। এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলোর সাংঘাতিক বিরোধিতা করেন। এইগুলোকে ইমিউটেবল বলার ফলেই তোমাকে এগুলো থেকে মোশন তৈরি করার জন্য ঈশ্বর টিশ্বর এইসব কাউকে ডাকতে হচ্ছে, তাহলে মোশনটা শুরু হচ্ছে না। এমনকি অ্যারিস্টটলের কাছেও তোমাকে ঈশ্বরকে ডাকতে হচ্ছে, স্মরণ নিতে হচ্ছে প্রথম ধাক্কাটা দেওয়ার জন্য। তো মার্কস বলছেন যে ম্যাটারের মধ্যে মোশন আছে, এবং সেই মোশনটা তার মধ্যে আছে, এবং মোশনের ফলে ডেভেলপমেন্ট চলছে, মানে থেমে নেই কোথাও। কোনো একটা পর্যায়ে পাওয়া যাবে না যেখানে গতিটা সেটা নিথর হয়ে পড়ে আছে। এই ধরনের প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাকে কিন্তু ভিতর থেকে একটু জানতে হবে। তো উপরে দুটো কথা বললে কিন্তু মানেগুলো বোঝা যাবে না। আমি সেই জায়গা থেকেই আমি এটা একটু আলোচনা করব ঠিক করেছিলাম। আচ্ছা, মার্কসিজমের অনেকগুলো বিষয় আলোচনার আছে, আমি সবগুলো তো আলোচনা করতে পারবো না, তবু জানিয়ে দিই কি কি বিষয়। এলিয়েনেশন, অনন্যয়, বিচ্যুতি, এসব কথাগুলো ব্যবহার করা, আত্মচ্যুতি, আত্মবিচ্যুতি, হ্যাঁ, অনেক ধরনের শব্দ আছে বাংলায়। ইংরেজি শব্দ হচ্ছে থিওরি অফ এলিয়েনেশন, যে মানুষ তার নিজের যে স্বরূপ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্নতা অনুভব করছে। এই বিচ্ছিন্নতা কত ধরনের হয়, এই বিচ্ছিন্নতা থেকে মুক্ত করার জন্যই মার্কস বাইরের সিস্টেমটাকে, সোশ্যাল পলিটিক্যাল সিস্টেমটাকে পাল্টাতে চাইছেন, এবং তার জন্য মার্কসের যাবতীয় পলিটিক্যাল ফিলসফি বা যা কিছু বলবে সবকিছু তার উপর নির্ভর করে। এটাই মার্কসের কাছে আদি সমস্যা, এলিয়েনেশন। মানুষ তার নিজের স্বরূপ থেকে বিচ্যুত, সে নিজেকে নিজের সঙ্গে যুক্ত করতে পারছে না।
এই যে তার এলিয়েনেশন, তার যে ফিলিং অফ এলিয়েনেশন, তার থেকে আবার ঘুরিয়ে তাকে নিজের অবস্থানে নিয়ে যাওয়া। এটা নিয়ে আমি আলোচনা করব, 4 ধরনের এলিয়েনেশনের কথা আছে বলবো। তারপরে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, বস্তু জগতের যে পরিবর্তন হয় সেটাকে ব্যাখ্যা করার জন্য ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমের কথা বলেছেন এবং ডারউইনের প্রসঙ্গ তুলেছেন। সেই প্রসঙ্গ তুলে উনি কথিত বস্তু জগৎকে ব্যাখ্যা করেছেন। আর এরই যে সারমর্ম, সার বস্তু, সেটা সমাজের পরিবর্তনের ক্ষেত্রে যখন তিনি ব্যবহার করছেন, তখন এর নাম হচ্ছে হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম। মানে প্রকৃতি জগতের পরিবর্তনের যে নিয়মগুলো আর সমাজ জীবনের পরিবর্তনের নিয়মগুলোর মধ্যে অনেকাংশে মিল আছে, আবার অনেকাংশে মিল নেই। কেন প্রকৃতি জগতের পরিবর্তনগুলো স্বতঃস্ফূর্তভাবে হতে পারে, সেখানে কেউ কারোর বিরোধিতা করবে না, আপনা আপনি ঘটনাগুলো ঘটবে, অনেকটাই তাই। কিন্তু মানুষের ক্ষেত্রে এগুলো কিন্তু এরকম ভাবে ঘটে না, কারণ মানুষ হচ্ছে সচেতন সত্তা। হ্যাঁ, সে অনেক কিছু মানে গতিপথ পরিবর্তন করতে পারে এবং গতকাল যা বলেছিল আজকে তার উল্টো কথা বলতে পারে, আগামীকাল আরেক ধরনের কথা বলতে পারে। তার মানে তার যে মানে পরিবর্তনের যে ঘটনা মানব সমাজে, সেটা কিন্তু অনেক বেশি জটিল। এবং সেই জায়গাটাকে ব্যাখ্যা করতে গিয়ে উনি হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমের কথা বলছেন, যে কোনো অবস্থাতে আমরা যাই করি না কেন তার একটা স্থান কাল পাত্র থাকবে। স্থান কাল পাত্রের বাইরে যে অনাদি অনন্ত চিরন্তন সত্তার কথা বলা হয়, এগুলো এরা বলবে সেগুলো রূপকথা, সেগুলো শুধু মেটাফিজিক্স করার জন্যই বলা হয়। বাস্তবে আমরা যখন যাই বলি না কেন, যাই করি না কেন, তার একটা হিস্টোরিক্যাল কনটেক্সট থাকবে। এবং এখানে বলছেন যে মানুষের যে সামাজিক সত্তা, যে সমাজে সে বাস করে, সেই সামাজিক সত্তাই তাকে নিয়ন্ত্রণ করে, সে কি করবে কি করবে না। তারপরে সারপ্লাস ভ্যালু তত্ত্ব আছে, মানে ক্যাপিটালিজমের মূল সূত্র হচ্ছে সারপ্লাস ভ্যালু। সারপ্লাস ভ্যালু তত্ত্ব ক্যাপিটালিজমের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে যারা পুঁজির মালিক তারাই কারখানাটা তৈরি করে এবং জিনিসপত্র কিভাবে উৎপন্ন হবে তার ব্যবস্থাপনা করে। এবং সেই করতে গিয়ে আমরা লাগে শ্রমিক লাগে, যন্ত্রপাতি লাগে, আরো অনেক কিছু লাগে। তার মধ্য দিয়ে শ্রমিক যে কাজ করে সেই কাজের পুরোটা মূল্য তাকে দেওয়া হয় না, তার থেকে একটা অংশ তুলে রাখা হয়। এবং ক্যাপিটালিজমের যে ডেভেলপমেন্ট, আগে তুমি আম্বানি আদানি যাই বলো না কেন, তাহলে মূল সূত্র হচ্ছে কি, শ্রমিকের শ্রমের সব মূল্যটা তারা না দিয়ে যতটা সম্ভব তার থেকে মেরে নিয়ে পুঁজির পাহাড় তৈরি হচ্ছে। তাই এখানে ক্যাপিটালিজমের ব্যাখ্যার মূল সূত্র, যেটা আগে পর্যন্ত কেউ এইভাবে বলেননি। তারপরে ক্লাস স্ট্রাগল, যে সমাজে সবসময় দুটো শ্রেণী আছে, মানে মোটা দাগের দুটো শ্রেণী, একটা শ্রেণীর মধ্যে আবার কিছু ভাগ থাকতে পারে, মোটা দাগের দুটো শ্রেণী আছে। এই শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বে সংখ্যাগরিষ্ঠ শ্রমিক শ্রেণী যারা অত্যাচারিত বা শোষিত, তারা একদিন রুখে দাঁড়াবে এবং ওই ব্যক্তি পুঁজির যে সমাজ, ক্যাপিটালিজম যেটা ব্যক্তি পুঁজির উপর নির্ভর, এই ব্যক্তির পুঁজিটাকে তারা রাষ্ট্রীয় পুঁজিতে পরিণত করবে এবং সমাজের মধ্যে আমূল পরিবর্তন করবে। এবং এখানেই সোশ্যাল রেভলিউশনের প্রশ্ন, এবং বলা হচ্ছে সেখানে আর রাষ্ট্র বলে কিছু থাকবে না। রাষ্ট্র বলে কিছু থাকবে না, এই কথাটাও খুব বোঝার মতো কথা, এমনি কথার কথা নয়। রাষ্ট্র বলে কিছু থাকবে না, রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র বলে কিছু থাকবে না। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে রাষ্ট্র যে শ্রেণী শোষণের যন্ত্র, সেটার বুঝিয়ে বলতে হয় না। এখন যে কোনো সচেতন ব্যক্তি একটু ভাবলেই বুঝতে পারবে যে রাষ্ট্র কিভাবে শোষণ করে। তা এখানে রাষ্ট্র শোষণের যন্ত্র হিসেবে থাকবে, কিন্তু রাষ্ট্রের বাকি সবকিছু কাঠামো থাকবে। এনাদের ধারণা হচ্ছে যে রাষ্ট্র মূলত শোষণের যন্ত্র হিসেবে এতাবৎ কাল পর্যন্ত ব্যবহৃত হয়েছে। সেই অর্থে যে সেই রাষ্ট্র বিলুপ্ত হবে। কিন্তু রাষ্ট্র বিলুপ্ত হবে, রাষ্ট্রের কাঠামোটা কিছুই থাকবে না। চীনের কোনো রাষ্ট্রীয় কাঠামো নয় তা তো নয়, ভিয়েতনামের কোনো রাষ্ট্রীয় কাঠামো না তা নাই, কিউবার কোনো রাষ্ট্রীয় কাঠামো নেই তা না, সব আছে। কিন্তু শ্রেণী শোষণের যন্ত্র হিসেবে রাষ্ট্র কাঠামো, সেই অর্থে
উইদারিং অ্যাওয়ে অফ দ্য স্টেট। আর মার্কসিজমে অনেক সমালোচনা, মানে মার্কসিজমের পড়ে সমালোচনা, না পড়ে সমালোচনা, কত রকমের সমালোচনা মার্কসিজম। আমি এখানে কয়েকটা সমালোচনার কথা একটু উল্লেখ করব। এটা হচ্ছে আমার বলার উদ্দেশ্য, কিন্তু একটা ক্লাসে কতটা বলা যাবে আমি জানি না, এগুলো আর আলোচনা করছি না। হেগেলের সঙ্গে মার্কসের সম্পর্কের জায়গাটা একবার মনে করিয়ে দিই। সেখানে হেগেল Marx criticized Hegel sharply for treating objective history as if that were the development of some world spirit, and analyzing self-development of mind as if ideas floated somewhere between heaven and earth, as if the brain was not the head and not in the head of the body of man living in a certain environment and at a specific historical period. মার্কস হেগেলকে এইভাবে এই জায়গাটা সমালোচনা করছেন যে হেগেল অবজেক্টিভ হিস্ট্রিটাকে ডেভেলপমেন্ট অফ সাম ওয়ার্ল্ড স্পিরিট গাইজড, আমরা যে অ্যাবসলিউটের যে কনসেপ্ট আছে সেই অ্যাবসলিউটের ডেভেলপমেন্ট হিসেবে ব্যাখ্যা করছেন, এবং আমাদের যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টটা আইডিয়াস যে ডেভেলপমেন্ট হিসেবে ব্যাখ্যা করছেন, এবং এই আইডিয়াস গুলো যেন হেভেন এবং আর্থ তার মাঝামাঝি কোথাও এটা ঘুরে বেড়াচ্ছে, এবং আমাদের ব্রেন যেন আমাদের বডির উপরে নেই। হ্যাঁ, তা এই যে কথাগুলো বলছেন, সমালোচনাটা খুব সুন্দরভাবে কয়েকটা লাইনের মধ্যে ধরা গেছে যে হেগেল sharply treating objective history as if that were the development of some world spirit, the absolute, and analyzing self-development of mind as if ideas floated somewhere between heaven and earth. Heaven and earth এর মাঝখানে যেন আইডিয়াস গুলো ঘুরে বেড়াচ্ছে, as if the brain was not in the head of the body of man living in a certain environment. একটা নির্দিষ্ট স্থান কাল মানে অবস্থানে একটা মানুষ, সেই মানুষের শরীরের উপরের দিকে মাথাটা আছে, এটা যেন নয়। and at a specific historical period, হিস্টোরিক পিরিয়ড, যে মানুষই বাস থাকুক না কেন সে একটা নির্দিষ্ট স্থানে আছে, নির্দিষ্ট কালে আছে, তার ওই যে স্থানিক কালিক যে মানে সীমা সেই সীমাটা তাকে অনেক বেশি প্রভাবিত করে। সেজন্য মার্কসকে উনি এইভাবে সমালোচনা করছেন, এবং উনি বলছেন যে হেগেল মাথার উপরে ভর করে দাঁড়িয়েছিলেন, আমি হেগেলকে পায়ের উপরে দাঁড় করাতে চাইছি। এখানে থিওরি অফ এলিয়েনেশনের ব্যাপারে অনেকগুলো কথা আছে, আমি চারটে এলিয়েনেশনের কথাতেই চলে আসি, এখানে এত কথা এখানে বলতে যাওয়া আমার সময় হবে না বা বলা যাবে না। আর এই দুটো কথা একটু এখানে বলে নেবো। উনি বলছেন যে আমাদের যে মোড অফ প্রোডাকশন, প্রত্যেকটা সমাজ তাদের তো কিছু জিনিস উৎপন্ন করতে হয়, এবং সেই উৎপাদিত জিনিসগুলো দিয়েই মানুষ জীবন ধারণ করে। যে কোনো মানুষের ক্ষেত্রে উৎপাদন প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। উৎপাদন প্রক্রিয়া না থাকলে কোনো মানুষের খাদ্য বাসস্থানের কোনো ব্যবস্থাই করা সম্ভব নয়। চাষ করা থেকে শুরু করে সবকিছু এই উৎপাদন প্রক্রিয়ার মধ্যে পড়ে। এই উৎপাদন প্রক্রিয়াতে যেভাবে উৎপাদন প্রক্রিয়াটা হয়, বিশেষ করে উনি যেটাকে নজর দিচ্ছেন সেটা হচ্ছে ক্যাপিটালিজমের উপর। সেজন্য মার্কস যখনই কথা আমরা বিচার করবো তখন মাথায় রাখতে হবে মার্কস কিন্তু ক্যাপিটালিজমটাকে দেখেছেন, তার উপর ভিত্তি করে কথাগুলো বলেছেন, এবং সেখানে দুটো শ্রেণীর কথা উনি বলছেন যে মডার্ন ক্যাপিটালিস্ট সোসাইটিতে একটা বুর্জোয়া, একটা প্রোলেতারিয়েট। বুর্জোয়া কাদের বলা হচ্ছে? দ্য ক্লাস অফ মডার্ন ক্যাপিটালিস্ট, owners of the means of social production and employers of wage labor. যে ওনার্স অফ দ্য মিনস অফ সোশ্যাল প্রোডাকশন, সামাজিক উৎপাদনের উপকরণগুলো সবকিছুর মালিক যারা, এবং এমপ্লয়ার্স অফ ওয়েজ লেবার, যারা শ্রমিক তাদের এমপ্লয়ার, তাদের মানে চাকরি দেবে, তাদের কাজ দেবে, আর কেউ কাজ দেবার নেই, তাদেরকে বুর্জোয়া বলা হচ্ছে। আর বাই প্রোলেতারিয়েট, the class of modern wage laborer who having no means of production of their own, are reduced to selling their labor power in order to live. তাদের নিজস্ব তো যন্ত্রপাতি কিছুই নেই, এমনকি যারা মাঠে ঘাটে কাজ করে দেখবে অনেকেরই একটা কাস্তে হাতুড়ি কিছুই থাকে না, তাহলে তারা কিছুই নেই, তাদের কাছে কোনো সঞ্চয় নেই, ঠিক সে তো নিজে একটা কারখানা তৈরি করতে পারবে না। সেজন্য তাকে কি করতে হয়? হ্যাভিং নো মিনস অফ প্রোডাকশন অফ দেয়ার ওন, নো মিনস অফ প্রোডাকশন, আর রিডিউস টু সেলিং দেয়ার লেবার পাওয়ার ইন অর্ডার টু লিভ। বেঁচে থাকার জন্য
তাদের এই লেবার পাওয়ারটাকে বিক্রি করতে হবে। এখানে এই প্রলেতারিয়েট শব্দটা মানেটা এটা। আমি এইখানটায় চলে আসছি, এত কথা বলা যাবে না। হ্যাঁ, 4 ধরনের এলিয়েনেশনের কথা বলছি। Alienation of the worker from the act or process of production, alienation of the worker from their products, alienation of the worker from other workers, or alienation of the worker from their Gattungsweisen, speciesessence. এই 4 ধরনের এলিয়েনেশনের কথাই উনি বেশি বেশি করে বলেছেন। প্রসেস অফ প্রোডাকশন, সামাজিক উৎপাদন প্রক্রিয়া। এই সামাজিক উৎপাদন প্রক্রিয়ার মধ্যে শ্রমিক নিজেকে বিচ্ছিন্ন মনে করে। তার কারণ কি? এই তাকে একবারে একটা মানে কি বলবো, যে যন্ত্রপাতি বলো বা যে কারখানা বলো, সে তার নিজের নয়, অন্যের কারখানাতে সে কাজ করে, এবং সেজন্য সেই কারখানার যন্ত্রপাতি থেকে শুরু করে সবকিছু কোনোটাই তার নিজের মনে হয় না। এবং এই যে সামাজিক উৎপাদন প্রক্রিয়ার সামগ্রিক জায়গা থেকে সে নিজে এক ধরনের বিচ্ছিন্নতা অনুভব করে। তাহলে প্রসেস অফ প্রোডাকশন থেকে সে নিজেকে বিচ্যুত, মানে ঠিক মতো তাতে পার্টিসিপেট করতে পারে না, ঠিক মতো এনগেজ হতে পারে। সেকেন্ড হচ্ছে কি, ওয়ার্কার ফ্রম দেয়ার প্রোডাক্টস। ওয়ার্কার্স যারা কাজ করছে তারা যে জিনিসগুলো তৈরি করে তার থেকেও তারা বিচ্ছিন্নতা অনুভব করে। যেমন একজন ওয়ার্কার একটা ভালো জিনিস তৈরি করলো, ধরো সে একটা কারখানায় চাকরি করে, সেখানে হয়তো ওই বেবি ফুডস তৈরি হয়, সে প্রতিদিন কত সুন্দর সুন্দর বেবি ফুডের প্যাকেট, বেবি ফুডের কৌটো তৈরি করে, কিন্তু তার বাড়ির সন্তানটার জন্য সে একটাও নিয়ে আসতে পারে না। তাহলে যে জিনিসটা সে তৈরি করছে সেই তৈরি করা জিনিস থেকেও সে বিচ্ছিন্ন, সে তার নিজের জিনিস নয়। তাহলে এলিনেশন অফ দ্য ওয়ার্কার ফ্রম দেয়ার প্রোডাক্টস। তারপরে এলিনেশন অফ দ্য ওয়ার্কার ফ্রম আদার ওয়ার্কার্স। এইটা মানে কি, যে অন্য শ্রমিকদের থেকেও সে নিজেকে বিচ্ছিন্ন মনে করে। কারণটা, তার কারণ হচ্ছে যে সে যদি মানে ওই কাজটা না করে, বা ধরো মালিকের সঙ্গে তর্কাতর্কি করে যে আমাকে আরো মাইনে দিতে হবে, তখন মালিক তাকে তাড়িয়ে দেবে এবং সেই জায়গায় তারই আরেকজন সহকর্মী, আরেকজন লেবার গিয়ে সেখানে কাজ করতে শুরু করবে। সেজন্য সে অন্যান্য শ্রমজীবী বা অন্যান্য শ্রমিকদেরকেও সে সন্দেহের চোখে দেখে, কিন্তু তাদের সঙ্গেও সে নিজেকে ঠিক মিলিত হতে পারে না। আর ফাইনালি হচ্ছে কি, মানুষ হিসাবে তার যে সত্তা, স্পিসিস এসেন্স, গাটংসওয়েজেন শব্দটা ব্যবহার করেছেন উনি, তার থেকে বিচ্ছিন্ন। তার মানে মানুষ হতে গেলে, মানে সুস্থ স্বাভাবিক মানুষের কতগুলো বিশেষ চাহিদা থাকে, সেই চাহিদাগুলো পূরণ হলে তবেই তাকে সার্থক মানব জীবন বলা হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শ্রমিক তার নিজস্ব কোনো মানে সম্পদ নেই, সে সম্পূর্ণরূপে তার নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখার জন্য সম্পূর্ণরূপে সে পুঁজিপতির উপর নির্ভর করে, এবং তার জীবনযাত্রা এরকম এতই কম এই প্রক্রিয়ার মধ্য থেকে পায় যে মানে সে স্বাভাবিক মানুষ হিসেবে 5 জনের মতো বেঁচে থাকতে পারে না। এবং সেজন্য বলা হচ্ছে তার যে আত্মসত্তা, তার যে স্পিসিস ক্যারেক্টার বা স্পিসিস এসেন্স, তার থেকেও সে বিচ্ছিন্ন, এত কম পায়। তার ফলে যেমন আজকেই বলছিলাম যে আমি আজকে বিশ্বভারতী গেছিলাম, আমি মোটামুটি আমার যাওয়া আসা খরচটা বাদ দিয়ে আমি 4000 টাকা ইনকাম করেছি, ঠিক আছে। আর আমার বাড়িতে যে কাজ করতে বিকেলে এসেছিল কিছুক্ষণ আগে গেল, সে 1300 টাকা মাসে পায়। তাহলে এই যে মানে তার যে স্বাদ আহ্লাদ কি করে হবে, 1300 টাকা আমি যদি সে 5টা বাড়িতেও কাজ করে তাহলে 6500 টাকা, সেটা দিয়ে তার 2টো ছেলে মেয়ে আছে, একটা মাতাল বর আছে, কিভাবে সে স্বাভাবিক মানুষের জীবনযাপন করবে? তাহলে এলিনেশন অফ দ্য ওয়ার্কার ফ্রম দেয়ার গাটংসওয়েজেন, স্পিসিস এসেন্স। এখানে একটা কথা মনে রাখতে হবে,
মার্কস কিন্তু এরকম নয় যে একেবারেই এসেনশিয়ালিস্ট, যে মানুষের একেবারে পূর্ব নির্দিষ্ট স্বরূপ আছে এবং এসেন্স আছে, সেই এসেন্সটাই ডেভেলপড হয়। মার্কস এতটা এসেনশিয়ালিস্ট নয়, কিন্তু মানুষের একটা মোটামুটি একটা যে তার একটা মানে পরিচয় থাকবে, তার একটা এসেন্স থাকবে, সে ব্যাপারে তুমি সচেতন। সেই জন্য এখানে যে এসেনশিয়ালিজমের কথা হচ্ছে, এটা কিন্তু অ্যাবসলিউট এসেনশিয়ালিজম নয়। যে প্রত্যেকটা স্পিসিসের কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু বিশেষ চাহিদা থাকে। তা মানুষ এই যে প্রজাতি হোমো স্যাপিয়েন্স সাপিয়েন্স, এই প্রজাতির সদস্য হিসাবে প্রত্যেকের কিছু চাহিদা থাকবে। সেই চাহিদা মতো যদি ন্যূনতম প্রয়োজনটা মেটে, তবেই সে স্বাভাবিক মানুষের মতো আচরণ করবে বা স্বাভাবিক মানুষ হিসেবে নিজের অস্তিত্বকে সার্থক মনে করতে পারে। কিন্তু এই যে ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশনে সেটা অ্যাসিওর্ড হচ্ছে না। এই যে অ্যালিয়েনেশন, এই সব ধরনের অ্যালিয়েনেশন থেকে মুক্তির জন্য সে এখানে তা মানে মার্কসের দর্শন বলো, পলিটিক্যাল ফিলোসফি বলো, সবকিছু তার উপর নির্ভরশীল, যে কিভাবে মানুষকে এই ধরনের তার যে বিচ্ছিন্নতা, সেই বিচ্ছিন্নতা থেকে কিভাবে মুক্ত হবে। স্পিসিস নিয়ে আমি কিছু বলছি না, এখানে বলা হচ্ছে যে বিকজ হি ট্রিটস হিমসেলফ অ্যাজ দ্য অ্যাকচুয়াল লিভিং স্পিসিস, বিকজ হি ট্রিটস হিমসেলফ অ্যাজ দ্য ইউনিভার্সাল দেয়ারফর এ ফ্রি বিং। এখানে আমি যেটা বলছিলাম মার্কসের হিউম্যান নেচার সম্পর্কে, মার্কসের অনেক কিছু বক্তব্য আছে এবং এটা এক অর্থে একটা কথায় উত্তর হয় না। তিনি কিছু ইউনিভার্সাল উপাদান স্বীকার করেন, কিন্তু তার মানে এই নয় যে মানুষের একটা স্বরূপ দেওয়া আছে, সে মানুষের কোনো পরিবর্তন হবে না। যেমন অনেকেই মনে করেন, বলেন এরকম যে কি করে সমাজতন্ত্র বা আমরা যেটাকে কমিউনিজম বলি কি করে সম্ভব। প্রতিটি মানুষ স্বার্থপর, প্রতিটি মানুষ আলাদা, কেউ কারোর ভালো দেখতে পারে। তাহলে এই সব মানুষগুলোকে নিয়ে তুমি কি করে একটা সমাজতান্ত্রিক সমাজ গঠন করবে? প্রত্যেকটা মানুষ তো স্বার্থপর, সে তো কারোর ভালো দেখতে চায় না, কারোর ভালো করতে চায় না। তাহলে মানুষ বেসিক্যালি ওই অনেকটা হবসের মতো যদি হয় স্বার্থপর, তো তার দিকে কি করে একটা সমাজ তৈরি হতে পারে? সেজন্য এরা যাই বলছে সেটা ঠিক নয়। ক্যাপিটালিজমের শেষ কথা, মানে ক্যাপিটালিজম এটাকে মানে বেশি করে প্রচার করে যে মানুষ বেসিক্যালি স্বার্থপর, এই স্বার্থপরতাই তার স্বরূপ, এর থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। সেজন্য ক্যাপিটালিজমই শেষ কথা। কিন্তু মার্ক্সীয় দর্শনে বলবেন যে না, মানুষের এই যে স্বরূপ বলে মনে হচ্ছে, এটা আসলে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে পড়ে তার এরকম ধরনের চিন্তা ভাবনা গুলো হয়েছে। এই পরিস্থিতি পরিবর্তন হলে আমাদের এই যে স্বার্থপরতা কমে যাবে। যেমন আমাকে যদি আমার ছেলের চাকরির জন্য ভাবতে না হয়, ছেলের পড়াশোনার জন্য ভাবতে না হয়, আমি নিজেকে করবো সকালবেলায় কালকে যদি ভাবতে না হয়, সব ভাবনায় যদি ধরো সমাজ বা রাষ্ট্র করে দেয়, তাহলে তো আমি অন্যের ছেলের সঙ্গে আমার খারাপ সম্পর্ক বা অন্য লোকের সঙ্গে আমার খারাপ সম্পর্ক হবে না। এই পরিস্থিতিটাই আমাকে বাধ্য করছে। যেমন আমার মনে পড়ে ক্লাস 1-এ ছেলেকে ভর্তি করার সময় আমি নিজেরাই বাড়িতে একটু পড়িয়েছিলাম, কিন্তু ক্লাস 1-এ ওই সিএমএস মিউনিসিপাল বয়েজ স্কুলে ছেলে পায়নি। তখন আমরা গবেষণা করে দেখলাম যে অন্যের ছেলেরা পেলো, আমার ছেলে কেন পেলো না। তখন আমরা দেখলাম যে ওই কোন একটা পরীক্ষা, সেই পরীক্ষা পাওয়ার জন্য শুধু দুটো জিনিস, একরকম জিনিস জানলেই হবে না, তাকে আরো অনেক কিছু জানতে হবে। ও কি করলো, ও প্রথমে ইংরেজিটা ভালো করে করলো, ইংরেজিটা এত ভালো করে করলো, ইংরেজি বাংলাটা, অঙ্কটা করার সময় পেল না। যে বললো বাবা আমার অঙ্কটা আর সময় পাইনি, আমি ইংরেজিটা বাংলাটা ভালো করে করেছি, হলো যথারীতি। তখন আমরা দেখলাম যে না, আর একটা সুযোগ তো আসবে ক্লাস 4-এ, তখন আমি এই অন্য ছেলেমেয়েরা যেখানে যায় টিউশনি পড়তে আর কি, সেখানে নিয়ে গেলাম। তাহলে আমাকে দিয়ে সেখানে গিয়ে একটা, অনেকে বলছে যে তুমি একটা ইউনিভার্সিটি প্রফেসর, তোমার মিসেস এরকম, তোমার ছেলেকে এখানে নিয়ে আসতে হলো এটা ভর্তি হওয়ার জন্য? আমি বললাম হ্যাঁ, অন্যেরা তাদের ছেলেদের ওখানে নিয়ে গেছে বলেই আমাকে আমার ছেলেকেও এখানে নিয়ে আসতে হবে। ওদের ছেলেরা যদি ওইখানে না যেত, হ্যাঁ, তাহলে আমার ছেলেকেও এখানে আনতে হতো না। তাহলে অন্যেরা কি করছে, হ্যাঁ, বাস্তব পরিস্থিতি কিন্তু আমাকে একরকম ভাবে তৈরি করে। পরিস্থিতি পরিবর্তন হয় যে না, ওই পরীক্ষার সিস্টেমটা ওরকম হবে না, কতগুলো জিনিস একটা নির্দিষ্ট সময়ের মধ্যে লিখতে হবে, তাতে কেউ পাস করবে, তাতে ফেল করবে, ওই বাচ্চা ছেলেদের পরীক্ষা। তার মানে পরিস্থিতি মানুষকে এরকম করে।
which is the labor, labor estranges the species from man. It changes for him the life of the species into as a means of individual life. Species এর কথা আর আলাদা করে বলছেন এখানে। মার্কস বলছেন দেখো, the emancipation of society from private property, from servitude, takes the political form of the emancipation of the workers. যে প্রাইভেট প্রপার্টি থাকলেই সেখানে ওনার অফ দ্য মিনস অফ প্রোডাকশন থাকবে, পুঁজির মালিক একজন থাকবে, বাকিরা যারা সেখানে কাজ করবে তারা ওয়ার্কার। তা ওয়ার্কাররা যে তারা বিভিন্ন রকমের আত্মবিচ্যুতির মধ্যে রয়েছে, তারা যে বিভিন্ন রকমের অতৃপ্তির মধ্যে রয়েছে, তার থেকে মুক্তি করার মানে আসল মানে শেষ পর্যন্ত দাঁড়াবে দ্য পলিটিক্যাল ফর্ম অফ ইমানসিপেশন অফ দ্য ওয়ার্কার্স। কারণ এই যে বিভক্ত শ্রেণীবিভক্ত সমাজ, সেই শ্রেণীবিভক্ত সমাজের মূল জায়গাটা হচ্ছে কি, যে কয়েকজন ব্যক্তি সম্পদের সিংহভাগ, আমরা তো এখন হিসাব করলে 90% সম্পদ মাত্র কয়েকজনের হাতে আছে। হ্যাঁ, তার ফলে এই অবস্থাটা পরিবর্তন না হলে কোনোভাবেই এই সার্ভিটিউড থেকে মুক্তি সম্ভব না। সেজন্য প্রাইভেট প্রপার্টি থেকে মুক্তি এবং দাসত্ব থেকে মুক্তি। All human servitude is involved in the relation of the worker to production, and all types of servitude are only modification or consequences of this relation. এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে মানুষের যে দাসত্ব, দাসত্ব আসলে বলছে ইন দ্য রিলেশন অফ দ্য ওয়ার্কার টু প্রোডাকশন, উৎপাদন প্রক্রিয়ায় তার যে সম্পদ। যে আমি যদি কোনো কাজ ভালোবেসে করি, যেমন এই কাজগুলো আমি ভালোবেসে করি, আমার ততটা কষ্ট হয় না, কিন্তু যাকে জোর করে ক্লাস নিতে হয় বা এটা পড়াতেই হবে বলা হয়, কিন্তু তার পড়ানোর ইচ্ছে নাই বা পড়াতে পারে না বা খুব কষ্ট হয়, তাহলে তার কাছে এটা খুব দাসত্ব বলে মনে হবে। যে সমাজকে জোর করে এটা ক্লাসটা দিল, আমার একদম ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, পড়াতে ভালো লাগে না, আমার শুধু মাসের শেষে টাকাটা তুলতে ভালো লাগে। এখানে বলছে তার রিলেশন ইন দ্য রিলেশন অফ ওয়ার্কার টু প্রোডাকশন, and all types of servitude are only modifications or consequences of this relation. এই যে রিলেশন অফ প্রোডাকশনটা হচ্ছে, সেই জন্য এখানে এতটা গুরুত্বপূর্ণ। আমি এসব কথা আর বেশি বলতে যাব না। alienation can be overcome by restoring the truly human relationship to the labor process. লেবার কথাটা আমরা যে অর্থে বুঝি, সেই অর্থে লেবার কথাটা বুঝলে হবে না। আমাদের যে কোনো ধরনের শ্রম, যে কোনো ধরনের শ্রম সবই লেবারের মধ্যে পড়ে। আমরা লেবার বলতে বুঝি যে যে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে, হ্যাঁ, সেই হচ্ছে লেবার, ধান পুঁতছে সেই লেবার, আর বাকি কেউ লেবার নয় তা না, আমরা সবাই লেবার, সবাই কাজ করি, এবং কাজের মধ্যেই মানুষ তার অস্তিত্ব, সার্থকতা সবকিছু খুঁজে পায়। তাহলে এলিয়েনেশন ক্যান বি ওভারকাম বাই রেস্টোরিং দ্য ট্রুলি হিউম্যান রিলেশনশিপ টু লেবার প্রসেস। এই কাজের মধ্যে মানুষের যে সম্পর্ক, সেটাকে স্বাভাবিক অবস্থাতে নিয়ে আসতে হয়, তাহলে পরে এই এলিয়েনেশন গুলো আস্তে আস্তে কেটে যাবে। Communism as a positive transcendence of private property, as a human self-estrangement, and therefore as the real appropriation of the human essence by and for man. Communism, therefore, as the complete return of man to himself, a social being, a return accomplished consciously and embracing the entire wealth of previous development. এইখানে এসে আবার সে তার নিজের জায়গায় তার এই এস্ট্রেঞ্জমেন্ট থেকে সে মুক্ত হতে পারে। এই যে পুরো একটা প্রজেক্ট, পলিটিক্যাল প্রজেক্ট, এইটাই হচ্ছে মার্কসের কাছে একটা বিষয়। সেই জন্য উনি বলছেন যে আমি বড় বড় বাণী দিতে আসিনি, হ্যাঁ, জগৎ সম্পর্কে বাণী দেওয়ার লোকের কোনো অভাব নেই, প্রতিনিয়ত বাণী দিতে হচ্ছে। আমি যে ডান দিকে আমাদের এখানেই একটা বাণী দেওয়া হচ্ছে, হ্যাঁ, প্রতিদিন চলছে, ঘন্টার পর ঘন্টা চলছে, হ্যাঁ, আবার দুর্গাপূজা আসছে, দিদি পয়সাটা সব দিচ্ছে, এই চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, কিন্তু তাতে সমাজের কোনো পরিবর্তন হবে না। তার জন্য আমাকে দেখতে হবে যে কোথায় সমস্যাগুলো রয়েছে। কমিউনিজম ইজ আ রিডল অফ হিস্ট্রি সলভড and it knows itself to be this solution. এখানে অনেক কথা আছে, বিভিন্ন জনের কথা আমি এখানে লিখি, আর বলবো না, এত কথা বলার এখানে সময় হবে না। ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, এটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল ফাউন্ডেশন অফ মার্কসিজম। The theoretical foundation of Marxism is a dialectical materialism. It is an eternal cycle in which matter moves. উনি ম্যাটারকে ইমিউটেবল বলছেন না,
যে ম্যাটারের মধ্যে একটা ইটারনাল সাইকেল চলছে, ম্যাটারের মধ্যে একটা পরিবর্তন চলছে, যেটা বিজ্ঞানও স্বীকার করে। ইলেকট্রন প্রোটনের মধ্যে একটা সব সময় একটা মুভমেন্ট চলছে। তাহলে ইট ইজ অ্যান ইটারনাল সাইকেল ইন হুইচ ম্যাটার মুভস, এ সাইকেল দ্যাট সার্টেনলি অনলি কমপ্লিটস ইটস অরবিট in periods of time for which our terrestrial year is no adequate measure. A cycle in which the time of the highest development, the time of the organic life, and still more, that of the life of being conscious of nature and of themselves, is just as narrowly restricted as the space in which life and self-consciousness come into operation. এই যে মানে মানুষ মানে কোনো না কোনো বস্তুর সঙ্গে সেটা সম্পর্কিত, যে আমরা ইন্টেনশনালিটি পড়েছি, তাহলে এই বস্তুর মধ্যে একটা পরিবর্তন রয়েছে। আর এক অর্থে আমরাও সেই এই জাগতিক সত্তা, আমাদের মধ্যে পরিবর্তন রয়েছে, এই স্থির বস্তু বলে কিছু নেই। এঙ্গেলস এই ডায়ালেক্টিক্স অফ নেচারের প্রসঙ্গ তুলেছেন। উনি বলছেন যে বাইরের জগতে যে পরিবর্তনগুলো হয় সেটা হচ্ছে কি মোশন, তার একটা বৈশিষ্ট্য। সেই মোশন মানে হচ্ছে তার প্রতিটি বস্তুর মধ্যে পরিবর্তন ঘটছে, সেই পরিবর্তনগুলো এক একটা সময়ের এসে একটা গুণগত পরিবর্তনের সূচনা করে, এবং তার ফলে আগে যা ছিল তার থেকে নতুন জিনিসের আবির্ভাব ঘটে। যে মানব থেকে কি করে মানুষ হলো, তাহলে এই একটা বিবর্তনের প্রক্রিয়া আস্তে আস্তে একটা পর্যায়ে একটা নতুন গুণের আবির্ভাব ঘটেছে, যেটা আমরা অনেক সময় ওই যে চারবাকদের যে পান সুপারি চুন থেকে কি করে লাল আভা তৈরি হয়, সে যে গল্প আছে, সেই ধরনের একটা পর্যায়ে এসে হয়। এইগুলোকে উনি একটু অন্যরকম ভাবে ব্যবহার করছেন, ব্যাখ্যা করছেন। আমি সেই জায়গাটা বলছি। এঙ্গেলস ইলুসিডেটেড these laws as a materialistic dialectic in his work Dialectics of Nature. তিনি তিনটে লয়ের কথা বলেছেন: the law of the unity and conflict of opposites, the law of the passage of quantitative changes into qualitative changes, the law of the negation of the negation. এই তিনটে মানে ভাবে তিনটে নিয়মের মাধ্যমে তিনটে নিয়মের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। এই নিয়মগুলো কি, তার ব্যাখ্যা, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। ইউনিটি অ্যান্ড কনফ্লিক্ট অফ অপোজিট, জগতের মধ্যে বস্তু রয়েছে, বিং রয়েছে, তার বিপরীত সত্তাও রয়েছে। এই যে বিং এবং নন বিং, হ্যাঁ, মানে সত্তা এবং তার বিরুদ্ধ সত্তা, এটা কন্টিনিউয়াস রয়েছে। এদের মধ্যে মানে সততই সবসময় একটা কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব রয়েছে। অনেক রকম দ্বন্দ্বটা কখনো প্রকাশ্যে আসছে, কখনো প্রকাশ্যে আসছে না, কিন্তু দ্বন্দ্ব একটা রয়েছে। এবং একটা মজার কথা, এদের মধ্যে এই দ্বন্দ্বটার থেকেই তার একটা ইউনিটি তৈরি হয়। যেমন ইলেকট্রন প্রোটন, হ্যাঁ, সাউথ পোল নর্থ পোল থাকে বলেই এই জগতের একটা শৃঙ্খলা বা একটা ইউনিটি তৈরি হয়। সেজন্য এখানে দ্য ইউনিটি অ্যান্ড কনফ্লিক্ট অফ দ্য অপোজিট, অপোজিটের মধ্যে ইউনিটি আছে এবং কনফ্লিক্ট আছে। দুটো পলিটিক্যাল পার্টির কথা ভাবো না, দুটো পলিটিক্যাল তিনটা ঝগড়া করে, আবার কোনো কিছু কতগুলো পয়েন্টে তারা একই রকম, তাই না? যে কনস্টিটিউশনের প্রশ্নে বা কিভাবে নমিনেশন ফাইল করা হবে, কি করা হবে, সেখানে কিন্তু এক। তার মানে এই অপোজিশন আছে, আবার তাদের মধ্যে ইউনিটিও আছে। এইটা বলছি আমাদের নেচারের এটা একটা নিয়ম, যে তার মধ্যে ইউনিটি এবং কনফ্লিক্ট একসঙ্গে চলছে। আমরা যেমন সাধারণ জীবনে দুজন বন্ধু, তারা পরস্পরের একই রকম পড়াশোনাতে, সবাই সবাইকে ধরো একে অপরকে একটু ইচ্ছা করে যে ও বোধহয় আমার থেকে বেশি নম্বর পেয়ে যাবে, হ্যাঁ, কিন্তু ও যদি একদিন ক্লাস না আসে, সে যখন খাতাটা চায় যে আমি কালকে কি ক্লাস হয়েছে বল, সেটা কিন্তু তুমি দাও, হ্যাঁ। তার মানে সেখানে কনফ্লিক্টের মধ্যে একটা ইউনিটি কাজ করে। এটাই বলছে দ্য ল অফ দ্য ইউনিটি অ্যান্ড কনফ্লিক্ট অফ অপোজিটস। আর দ্য প্যাসেজ অফ কোয়ান্টিটেটিভ চেঞ্জেস ইনটু কোয়ালিটেটিভ চেঞ্জেস, কোয়ান্টিটেটিভ চেঞ্জ আর কোয়ালিটেটিভ চেঞ্জ, এই যে এই কথাগুলোর মানেটা কি? যে ধরো একটা নদীতে প্রচন্ড জোরে ধরো কি বলবো জলপ্রবাহ, তোমাকে জলপ্রবাহটা আটকাতে হবে। তুমি বালি দিয়ে বাঁধ করছো, বালি ধুয়ে যাচ্ছে, বালি ধুয়ে যাচ্ছে, আরো বালি দিচ্ছ, আবার ধুয়ে যাচ্ছে, বালি দিচ্ছ, বালি দিতে হঠাৎ এই বালি দিই হঠাৎ দেখছি জলটা বন্ধ হয়ে গেল। তাহলে এই কোয়ান্টিটেটিভ চেঞ্জটা একটা পর্যায়ে কোয়ালিটেটিভ চেঞ্জের সূচনা করে। এটা ওই ডায়ালেক্টিক্সের মধ্যে আছে।
দ্য ল অফ দ্য প্যাসেজ অফ কোয়ান্টিটেটিভ চেঞ্জেস ইন্টু কোয়ালিটেটিভ চেঞ্জেস। আর একটা দ্য ল অফ দ্য নেগেশন অফ দ্য নেগেশন, তাহলে ডবল নেগেশনের কথা, যে পি তার নেগেশন যদি নট পি হয়, তার আবার নেগেশন করলে আমরা পিতে ফিরে আসবো। কিন্তু এই যে নেগেশন অফ দ্য নেগেশন, লজিকের নট পি সমান পি কিন্তু নয়, কারণ এই একটা নেগেশনের পর আর একটা নেগেশন হওয়ার পরে অনেকটা সময়, অনেকটা কাল আমরা পেরিয়ে এসেছি, বস্তুর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। কারণ এখানে নট পি আর পি কিন্তু এক নয়। প্রথম যে পিটা ছিল আর নট পি হওয়ার পরে যে পি হলো, দুটোর মধ্যে পার্থক্য থাকবে, দুটোর মধ্যে অনেকটা গ্যাপ রয়েছে, অনেকটা সময় রয়েছে। সেই সময়ের কারণে সেই নেগেশন অফ দ্য নেগেশন মানে কিন্তু ডবল নেগেশন নয়। যেমন এখানে বলা হচ্ছে যে আগে একটা দাস ব্যবস্থা ছিল, সেই দাস সমাজ ব্যবস্থাকে নিগেট করে সামন্ত ব্যবস্থা এলো, এবং সেই সামন্ত ব্যবস্থাকে নিগেট করে পুঁজিবাদের বিকাশ করেছে। তাহলে আমরা যদি আজকের দিনের পরিপ্রেক্ষিতে বলি, তাহলে সামন্ত ব্যবস্থাকে নিগেশন করে পুঁজিবাদী ব্যবস্থা এসেছে, ক্যাপিটালিজম এসেছে। এই ক্যাপিটালিজমকে নিগেট করে আমরা সমাজতন্ত্র, পুঁজিবাদী, আমরা কমিউনিজমের দিকে যাব। আর কমিউনিজম এবং পুঁজিবাদের মধ্যবর্তী স্তরকে বলা হয় সোশ্যালিজমে যাব, সোশ্যালিজমের মধ্য দিয়ে আমরা কমিউনিজমে যাব। তাহলে এই যে নিয়মগুলো, এটাকে বলা হচ্ছে ডায়ালেকটিক্স অফ নেচার। এখানে আরো অনেকের কথা আছে, এগুলো লেনিনের ব্যাখ্যা আছে। উনি বলছেন যে হেগেল ইজ মেটেরিয়ালিজম হুইচ হ্যাজ বিন স্টুড ইন অন ইটস হেড according to Engels, that is to say, I cast aside for the most part God, the absolute, the pure idea. এখানে উনি বলছেন যে হেগেলকে হেগেল has been stood on his head. Hegel is materialism which has been stood on its head according to Engels. তাকে মাথা, যেটা বলছিলাম যে মাথার উপরে হেগেল ছিলেন, তাকে পায়ের উপরে দাঁড় করানো। For dialectical philosophy, nothing is final, absolute, sacred. It reveals the transitory character of everything and in everything, and in everything. Nothing can endure before it except the uninterrupted process of becoming and of passing away, of endless ascendancy from the lower to the higher. বলছে এই পৃথিবীতে ফাইনাল, অ্যাবসলিউট, পবিত্র বলে কিছু নেই। সবকিছুর মধ্যে একটা ট্রানজিটরি ক্যারেক্টার আছে এবং কন্টিনিউয়াস একটা বিকামিং এর মধ্যে দিয়ে আমরা রয়েছি, এবং এটা একটা আনইন্টারাপ্টেড প্রসেস অফ বিকামিং। সেই জন্য এরা কিন্তু ওই চিরন্তন সত্য এগুলোর কথা বলবেন না। আচ্ছা, মেটেরিয়ালিজম করতে যে কথাগুলো আমি ওখানে বলছিলাম, এই কথাগুলো এখানেই আছে। লেনিন এই কথাগুলো বলছেন। লেনিন ওয়াজ ডেভেলপিং দ্য ওয়ার্ক অফ এঙ্গেলস, হু সেড দ্যাট উইথ ইচ ইপক মেকিং ডিসকভারি, even in the sphere of natural science, materialism has to change its form. মানে যে মেটেরিয়ালিজম কথা এতদিন পর্যন্ত বলা হচ্ছে, সেই মেটেরিয়ালিজম বুঝলে চলবে না। One of Lenin's challenges was distancing materialism as a viable philosophical outlook from the vulgar materialism expressed in the statement, the brain secretes thought in the same way as the liver secretes bile, যেটা ফিজিশিয়ান কানাবিসের কে বলা হয়, তিনি এরকম কথা বলতেন। মেটাফিজিক্যাল মেটেরিয়ালিজম, ম্যাটার কম্পোজড অফ ইমিউটেবল পার্টিকেলস, অ্যান্ড দ্য 19th century মেকানিক্যাল মেটেরিয়ালিজম, এটাতে মেটাফিজিক্যাল মেটেরিয়ালিজম, এটা কি ম্যাটার অ্যাজ র্যান্ডম মলিকিউলস ইন্টারঅ্যাক্টিং অ্যাজ পার দ্য ল অফ মেকানিক্স। তার মানে এখানে মেকানিক্সে যে ল, সেই ল অনুসারে তাদের মধ্যে পরিবর্তনগুলো ঘটে। আচ্ছা, এখানে তো ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম কথা সামান্যভাবে বললাম। হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, যে সমাজ জীবনের ক্ষেত্রেও একটা পরিবর্তন চলছে, কিন্তু সেই পরিবর্তনটা প্রকৃতির জগতের পরিবর্তন থেকে আলাদা। তার কারণ কি, বস্তু জগতের যে পরিবর্তনগুলো ঘটে সেগুলো, সেখানে চেতনা নেই, সেজন্য সেই পরিবর্তনগুলো স্বতঃস্ফূর্তভাবে হয়। সেই পরিবর্তন কেউ আটকাতেও পারে না, আবার কেউ সেই পরিবর্তনকে ত্বরান্বিত করতে পারে না। কিন্তু মানুষ যেহেতু তার চেতনা আছে, সে কোনো পরিবর্তনকে এড়িয়ে যেতে পারে, কোনো পরিবর্তনকে আটকে দিতে পারে, আবার কোনো পরিবর্তনকে ত্বরান্বিত করতে পারে। কিন্তু মূল বেসিক আইডিয়াটা কিন্তু ওই ডায়ালেকটিক্যাল।
Then historical materialism is a methodological approach of the Marxist that focuses on human societies and their development over time, arguing that they follow a number of observable tendencies. This is first articulated by Marx as a materialistic conception of history. It is primarily a theory of history according to which the material conditions of a society's ways of producing and reproducing the means of human existence, or in Marxist terms, the union of its technological and productive capacity and social relations of production fundamentally determines society's organization and development. তার মানে মেটেরিয়াল কন্ডিশন যেগুলো আছে কোনো সোসাইটির মধ্যে, সেই মেটেরিয়াল কন্ডিশনস গুলোই শেষ পর্যন্ত সমাজটা কিরকম হবে, কিভাবে চলবে, সবকিছুকে নিয়ন্ত্রণ করে। এবং সেটাকে একটু অন্যভাবে বলা হচ্ছে, এটা হচ্ছে মূল কথা। আমি আর অত কথা বলবো না, এটা বুঝতে হবে। ইট ইজ নট দ্য কনসাসনেস অফ ম্যান দ্যাট ডিটারমিনস দেয়ার বিং, বাট অন দ্য কন্ট্রারি দেয়ার সোশ্যাল বিং দ্যাট ডিটারমিনস দেয়ার কনসাসনেস। এটা হচ্ছে তো মানে এই কথার মূল ভাবনা। আমরা মনে করি যে আমরা আগে ভাবি এবং সেই ভাবনা মতো সমাজ তৈরি করি। সেই জন্য যারা ভাববাদী দার্শনিক, আমরা বিবেকানন্দের ছবি রাখি, গান্ধীজির ছবি রাখি এবং গান্ধীর মতো হওয়ার চেষ্টা করি, বিবেকানন্দ হওয়ার চেষ্টা করি, এসব করি না। এগুলো হচ্ছে কি যে আমাদের কনসাসনেসটা ডেভেলপ করলেই নাকি বাইরের জগৎটা পরিবর্তন হবে, কিন্তু সেটা সেভাবে হচ্ছে না, হয় না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে মেটেরিয়াল কন্ডিশনস গুলো যদি একই রকম থাকে, তুমি ওরকম কটা আদর্শ নিয়ে চললেই বা দু একটা মানুষের একটু পরিবর্তন ঘটলেই সমাজের বড় ধরনের কোনো পরিবর্তন ঘটবে না। একটা মানুষ হয়তো অন্যরকম টাইপ হতে পারে, যে 1000 মানুষের মধ্যে একটা মানুষের মধ্যে সামান্য কিছু পরিবর্তন, ভদ্রলোক লোক ভালো ব্যবহার হতে পারে, কিন্তু গোটা সমাজের যে সংখ্যাগরিষ্ঠ মানুষের কোনো পরিবর্তন তার পক্ষে করা সম্ভব না। কি করে সম্ভব? কারণ মেটেরিয়াল কন্ডিশনস গুলো একই রকম থাকছে। সেই জন্য আমাদের যে সোশ্যাল বিং, অর্থাৎ আমরা যে সমাজে বাস করি, যে সময়কালে বাস করি, তার যে বিভিন্ন রকমের ব্যাপার, সেইটা আমরা পরিবর্তন করতে পারি না। সেই জন্য ইট ইজ নট দ্য কনসাসনেস অফ মেন দ্যাট ডিটারমিনস দেয়ার বিং। আমি কি হব, আমার সত্তাকে আমার চেতনা নিয়ন্ত্রণ করে না, বরঞ্চ আমার যে সামাজিক সত্তা সেটাই আমার চেতনাকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমের সবথেকে গুরুত্বপূর্ণ কথা। এগুলো তো অনেকের কথা আছে, বলবো না। এইখানটা তোমাদের আবার ফিলোসফিক্যালি ইম্পর্টেন্ট জায়গা, বেস এবং সুপারস্ট্রাকচার। যে মার্কসিজমের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি, ওই যে প্রথমেই সমালোচনা যে ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন। আপনি শুধু ওই শুধু অর্থনীতির কথা বলেন, সমাজনীতির কথা বলেন, কিন্তু মানুষ কি শুধু ওই খেয়ে পরে বেঁচে থাকতে জন্মেছে? না, তার অনেক কিছু চাহিদা আছে, অনেক রকমের তার ব্যাপার। মানুষ ওরকম ছোঁচা নয় যে শুধু খাবো খাবো করে বেঁচে আছে। হ্যাঁ, মার্কস এঙ্গেলস এগুলোকে অস্বীকার করেন না, কিন্তু উনি বলছেন এই যে তার যে মেটেরিয়াল কন্ডিশনস, তার যে ইকোনমিক কন্ডিশন, সেটা হচ্ছে তার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটাকে নাম দিচ্ছেন বেস। এই গুরুত্বপূর্ণ ভিত্তির উপর দাঁড়িয়ে অনেক কিছু জিনিস তৈরি হয়। সেজন্য তার ফিলোসফির মধ্যে বেস এবং সুপারস্ট্রাকচারের মধ্যে একটা আলোচনা আছে। সেটা কিরকম? যে আমি যদি একটি উদাহরণ দিয়ে বলি, যে এখন ধরো বড় বড় ফ্ল্যাট তৈরি হয়, আমরা যেগুলো বলি অনেকগুলো ফ্ল্যাট একসঙ্গে তৈরি হলো, প্রমোটিং যারা করে, 50টা ফ্ল্যাট, এক একটা তলায় 10টা করে ফ্ল্যাট। প্রথমে কি হয়, ওই তোমার রড সিমেন্ট দিয়ে স্ট্রাকচার গুলো তুলে দেয়, সেই স্ট্রাকচার গুলো তৈরি করা হয়, পিলার। হ্যাঁ, পিলার গুলোকে তৈরি করা হলো। এই পিলার গুলো কিন্তু এই কোনো পিলারে তুমি কিন্তু বাস করতে পারবে না। পিলারে কি করে বাস করবে? দুটো পিলারের মধ্যে একটা দড়ি বেঁধে ঝুলবে? হবে না। কিন্তু দেখো, তারপরে ওরা বিজ্ঞাপন করে, সবাই টাকা জমা দেয় যে আমি এটা নেবো, আমি অত নম্বরটা নেবো, আমাকে এইভাবে করে দেবেন। হয়, সব কিছু হয়ে যাওয়ার পরে সেই ফ্ল্যাট গুলো তৈরি হলো, তখন সেই ফ্ল্যাটের মধ্যে তুমি বাস করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এই ফ্ল্যাটের ভেতরে টাইলসটা বেশি গুরুত্বপূর্ণ নাকি ওই যে বেসটা তৈরি করেছে প্রথমে সেটা বেশি গুরুত্বপূর্ণ? বেসটা যদি নরবরে থাকে, তাহলে তুমি ভেতরে যত টাইলস লাগাও, যতই এসি চালাও, বাড়ি কিন্তু হুড়মুড় হুড়মুড় করে ভেঙে পড়বে। তাহলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? ওই যে রড সিমেন্ট দিয়ে
যে পিলার গুলো বসানো হয়েছে সেটা। মার্কস বললেন এই অর্থনীতিটা হচ্ছে সেরকম পিলার, কিন্তু সেটাই একমাত্র নয়। কেননা তুমি বলছো তুমি যেমন ওই পিলার গুলো দিলেই তোমার বাড়ি হয়ে গেল, তুমি সেখানে বাস করতে পারবে সন্তান সন্ততি নিয়ে, তো হচ্ছে না। তাহলে সেই জন্য অন্যান্য অনেক উপাদানও আছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই ইকোনমিক্স। সেই জন্য যারা এই ইকোনমিক্স এর ব্যাপারে বলে আর কি যে মার্কস শুধুমাত্র অর্থনীতির কথা বলেছেন, হ্যাঁ আমাদের শুধু নিম্ন চাহিদার কথা বলেছেন, সেটা এখানে তোমার পরিষ্কার করে এঙ্গেলস পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে আমরা এরকম কথা বলতে চাইনি, এটা আমাদের মুখে এরকম বসিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চেয়েছি যে অর্থনীতিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, অন্য জিনিসও গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু অর্থনীতিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। The functional explanation requires that the secondary factor tend to have causal effect on the primary. For this dispositional fact is the key feature of the explanation. It is because the influences in the two directions are not symmetrical that it makes sense to say speak of primary and secondary factors even where one is giving a non-reductionist holistic account of social interaction. তাহলে সুপারস্ট্রাকচার এবং বেসিসের মধ্যে যে পার্থক্যটা বলতে চাইলাম, যে তারপরে ধরো তুমি সেখানে বাস করার জন্য আরো অনেক কিছু লাগলো, কিন্তু এই মাটির সঙ্গে সংযোগ এবং ওই কাঠামোটাকে ধরে রাখার ক্ষমতা, এটা হচ্ছে অর্থনীতি। কিন্তু তোমাকে যার কাছে টাকা নেই আর অনেক কিছু আছে, সে কিন্তু বিরাট কিছু করতে পারছে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে কি, অর্থনীতি হচ্ছে সমাজের, একজন মানুষের বা সমাজের চলার পক্ষে সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান। তুমি সেটা একমাত্র উপাদান না বলতে পারো, কিন্তু সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান শেয়ার করতে হবে। সেজন্য বেস এবং সুপারস্ট্রাকচারের মধ্যে একটা সম্পর্ক এবং এক দ্বান্দ্বিক সম্পর্ক স্বীকার করে, এবং দুটো এক নয়। আবার সুপারস্ট্রাকচার মানে গুরুত্বপূর্ণ ভাবে বেসের উপর নির্ভর, বেসের উপর নির্ভর, বেস না থাকলে কিন্তু হবে না। আচ্ছা, এগুলো সিভিল সোসাইটির সব কথা আলোচনা। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে সারপ্লাস ভ্যালু। সারপ্লাস ভ্যালুটা কি? যে একটা ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশনে যারা শ্রমিক, তারা নিজেদের দৈহিক কায়িক শ্রম, মূলত কায়িক শ্রমই বেশি, কায়িক শ্রম বিক্রি করতে বাধ্য হয়। অনেকে মানসিক শ্রম হতে পারে, যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে যিনি লজিক পড়াচ্ছেন, যিনি অঙ্ক পড়াচ্ছেন, যিনি ফিজিক্স পড়াচ্ছেন, তার ক্ষেত্রে কি হচ্ছে, মেন্টাল পাওয়ার। তাহলে লেবারটা হতে পারে ফিজিক্যাল লেবার, আবার ইন্টেলেকচুয়াল বা মেন্টাল লেবারও হতে পারে। সেই যে লেবারটা সে দেয়, সেই লেবারের পুরো মূল্য ওই যে কারখানার মালিক বা বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা, তারা পুরোটা তোমাকে ফেরত দেয় না। তোমার যতটা প্রাপ্ত ততটা ফেরত দেয় না। সেজন্য প্রাইভেট ইউনিভার্সিটি গুলো এত টাকা তারা পুঁজি তৈরি করতে পারে। তার মানে আমি যে কাজটা করলাম সেই কাজটার হয়তো মূল্য 5,000 টাকা, কিন্তু আমাকে দেবে হয়তো 3,000 টাকা, এবং 2,000 টাকা আমার ওখান থেকে সরিয়ে রাখা হচ্ছে। এই যে ভ্যালুটা তৈরি হলো সমাজে, এই ভ্যালুটাই হচ্ছে আসলে জমে 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 পুঁজি তৈরি হবে। আমি যে কারখানায় কাজ করি, ওই কারখানার মালিক আরামবাগে গিয়ে আরেকটা কারখানা খুলবে, আরামবাগে কারখানাটা চালু হলে পরে আরেক জায়গায় খুলবে। এইভাবে কি হবে, পুঁজির পাহাড় তৈরি হবে। আর পুঁজির পাহাড় যত তৈরি হবে, তুমি নিজে তত বেশি অসহায় বোধ করবে। এই যে সারপ্লাস ভ্যালু থিওরিটা, এটাই হচ্ছে মার্কসের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অন্য যারা তৎকালীন যারা ইকোনমিক্স ছিলেন, তারা এগুলোকে এইরকম ভাবে ব্যাখ্যা করতে পারেনি। কিছু কিছু আইডিয়া ছিল রিকার্ডো, তারপরে স্মিথের পলিটিক্যাল ফিলোসফির মধ্যে, কিন্তু এতটা পরিষ্কার করে কেউ ধরিয়ে দেয়। বুঝতে পারছো? এটাকে সারপ্লাস ভ্যালু বলে। Surplus value is nothing but the excess amount of labor the worker gives over above the amount of materialized labor that he receives in his own wages as the value of the labor power. সে যতটা দিচ্ছে ততটা পাচ্ছেন। তাহলে এই যে দুটোর বিয়োগ করে যে জায়গাটা থাকছে, তাকে বলছে সারপ্লাস ভ্যালু। এই সারপ্লাস ভ্যালু হচ্ছে ক্যাপিটালিজমের মূল চালিকা শক্তি। এখন এই পুঁজিবাদী ব্যবস্থাতে যদি আমি সমাজতান্ত্রিক ব্যবস্থা উন্নীত করতে পারি, তখন ওই মিনস অফ প্রোডাকশন গুলো সব রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে আসবে, এবং তার জন্য কেউ আর রাষ্ট্র তখন শ্রমিকদের থেকে শোষণ করতে পারবে। তুমি বলবে যে যন্ত্রপাতিগুলো চালু রাখার জন্য গ্রিজ কিনতে হবে, ইলেকট্রিসিটি, সেগুলো হ্যাঁ, এগুলো তো খরচ রাখতেই হবে, সেগুলো নিশ্চয়ই রাখতে হবে, কিন্তু সেটা তো আর ওই
5,000 টাকার মধ্যে 2,000 টাকা হয় না, 5,000 টাকার মধ্যে সেটা 200 টাকা হতে পারে। তাহলে রাষ্ট্র আমার জন্য 200 টাকা রেখে দেবে কারখানাটা চালু রাখার জন্য, সেটাকে কিন্তু প্রয়োজনীয় হিসাবে রাখবে, সেটা কিন্তু রাষ্ট্র তোমার কাছ থেকে লাভ করতে চাইছে না। সেই জন্য ওই অবস্থা পরিবর্তন বা সোশ্যাল প্রোগ্রেস কিভাবে হবে, তার ফলে পরিবর্তনগুলো ঘটবে। ক্লাস স্ট্রাগলের কথা বলা হচ্ছে, the bourgeois who controls the capital and means of production and the proletariat who provides the labor, এদের মধ্যে ক্লাস স্ট্রাগল হতে বাধ্য, এবং এই স্ট্রাগল থেকে সেই স্ট্রাগলের মধ্য দিয়ে তারা মানে ক্ষমতায় আসতে পারে। এখানে তুমি বলো যে এটা তো নিয়মের মতো, কিন্তু এগুলো হচ্ছে না কেন, এখানে কেন পাল্টে যাচ্ছে, আমরা কেন উল্টোর দিকে হাঁটছি? সব তার কারণ হচ্ছে দুটো। একটা কারণ হচ্ছে কি, যে মানুষ সচেতন সত্তা, হ্যাঁ, যারা ক্ষমতা আছে তারা তোমাদের উল্টো পথে চালিত করতে পারে। যেমন ধরো আজকে ধরো আমাদের দেশে বা আমাদের রাজ্যে যেসব ঘটনাগুলো ঘটে, সবগুলো স্বাভাবিক বলে মনে হয়, সবগুলো ঠিক কাজ হচ্ছে মনে হয় না, কিন্তু তুমি কিছু করতে পারবে না, তোমাকে উল্টো দিকে নিয়ে যাওয়া হচ্ছে তোমার মূল প্রশ্নগুলো থেকে সরিয়ে রাখার জন্য। এই যে বিষয়গুলো আছে, এর মধ্যে অনেক কিছু বিষয় এর মধ্যে আছে। তাহলে এখানে যে কথাগুলো বলার আর কি, এবং তখন শেষে কি হবে, রাষ্ট্র যখন এই যাবতীয় উৎপাদনের প্রক্রিয়ার যা কিছু লাগে সবকিছুর মালিক হবে, অর্থাৎ ব্যক্তি মালিকানা চলে যাবে, আদানি আম্বানিরা থাকবে না, কিন্তু যন্ত্রপাতিগুলো থাকবে, যন্ত্রপাতিগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে। রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকা, সেখানে সবাই কাজ করবে, যে যা কাজ করবে সে সেইভাবে সেখান থেকে পাবে, কেউ মানে ক্ষতিগ্রস্ত হবে না বা কাউকে শোষণ করা হবে না। এবং সেইটাকেই বলা হচ্ছে রাষ্ট্র থাকবে না, মানে শোষণের যন্ত্র হিসেবে থাকবে। এবং সেই অবস্থাকে বলা হচ্ছে ডিকটেটরশিপ অফ দ্য প্রোলেটারিয়েট। এই ডিকটেটরশিপ অফ দ্য প্রোলেটারিয়েট কথাটা কি মানে, এটাও কিন্তু বুঝতে হবে। এই কথাগুলো ভুল ব্যাখ্যাটা সব থেকে বেশি হয়। আমি সেই জন্য একজন অধ্যাপককে জিজ্ঞেস করেছিলাম, মানে তিনি এইসব ব্যাপারে অভিজ্ঞ, যে এই ডিকটেটরশিপ কথাটাই তো আমরা পছন্দ করি না, এই কথাটা কেন এলো, কিভাবে এলো? সেখানে তিনি বলছেন যে কথাটা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মেহনতি মানুষ, তারা এই রাষ্ট্র কাঠামোটাকে নিয়ন্ত্রণ করবে। আর সংখ্যালঘিষ্ঠ ওই যারা ধরো ওই কয়েকজন মাত্র পুঁজিপতি, গোটা পৃথিবীতে 40-42 জন পুঁজিপতিকে ধরলে গোটা পৃথিবীর সম্পদের 90% পাওয়া যায়। 40-42 জন পুঁজিপতি, তাদের থেকে 90% সম্পদ রাষ্ট্র যখন মানে নিয়ন্ত্রণে নিয়ে আসবে, তখন আর এই শোষণগুলো থাকবে। এইভাবে ডিকটেটরশিপ প্রতিষ্ঠা। এখানে বলতে লেনিন উনি প্রথম শব্দটা ব্যবহার করেছেন, এটা যে মোর ডেমোক্রেটিক দাম বুর্জোয়া ডেমোক্রেসি। আজকে আমরা যে ডেমোক্রেসির কথা বলছি, এই যে একদিন করে ভোট দিই বা দিই না, ব্যাস আমাদের ডেমোক্রেসি শেষ হয়ে গেল। এই যে পঞ্চায়েত ভোট আসছে, দেখো কেমন করে হয়। ডিকটেটরশিপ অফ দ্য মেজরিটি ওভার এ মাইনরিটি এর ফিউ। হ্যাঁ, এটা ঠিক যে মাইনরিটি ফিউ, কয়েকজন, মাত্র 40-42 জন পুঁজিপতি, তাদের উপরে কিন্তু মেজরিটি ডিকটেটরশিপ চালাবে। তারা কিন্তু এমনি এমনি তোমাকে সব ছেড়ে দেবে না, তাদেরকে এনইপি নিয়ে কথা বললেও শুনবে না, অর্থাৎ তাদের উপরে ডিকটেটরশিপ চালাতেই হবে। সেই অর্থে ডিকটেটরশিপ কথাটাকে বুঝতে হবে। ডায়ালেকটিক্যাল রিলেশন বিটুইন ডেমোক্রেসি অ্যান্ড ডিকটেটরশিপ। ডেমোক্রেসির সঙ্গে ডিকটেটরশিপের সম্পর্কটা ওই রকম ভাবে বুঝলে চলবে না, যেটা ডেমোক্রেটিক হচ্ছে না। হ্যাঁ, এটা কিন্তু না। এখানে মাইনরিটি ফিউ, তারা সাংঘাতিক ক্ষমতাশালী, তারা এতদিন পর্যন্ত রাষ্ট্র কাঠামোটাকে ব্যবহার করে মেজরিটি মানুষকে তারা ধমকে চমকে রেখে দিয়েছে। তাদের সঙ্গে মোকাবিলা করতে গেলে তোমার ডিকটেটরশিপই লাগবে, তাদের মানে এমনিতে কাজ হবে না। সেই অর্থে ডিকটেটরশিপ কথাটা লেনিন ব্যবহার করে ফেলেছেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে ওই যে ওটা কিন্তু ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে হবে। ডিকটেটরশিপ ইজ নেসেসারি টু রুট আউট দ্য রেমনেন্টস অফ বুর্জোয়া ভ্যালু। এই বুর্জোয়া ভ্যালু থেকে একদম বেরিয়ে আসার জন্য ডিকটেটরশিপটা আবশ্যক, তা নাহলে কিন্তু হবে না। কিন্তু সেখানে ডেমোক্রেসি থাকবে, ডেমোক্রেটিক সেন্ট্রালাইজেশন থাকবে। এখন দেখতে হবে পার্টির ফিউ যেন এটাকে নিয়ন্ত্রণ না করে, প্রোলেতারিয়েট মেজরিটি যেন এটাকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্র কাঠামোটা। পার্টি এবং প্রোলেতারিয়েট দুটো একদিন। প্রোলেতারিয়েট একটা ক্লাস, সেখানে একটা দেশের আমি ধরে নিচ্ছি ধরো 95% বা তারও বেশি মানুষ, এই যে প্রোলেতারিয়েট মেজরিটি। আর পার্টি বলতে সেখানে হয়তো 1 লাখ মেম্বার আছে, তারা যেন সবকিছুকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে টোটালিটারিয়ান হয়ে যেতে পারে। এখানে ডিকটেটরশিপ কথাগুলো এরকম অর্থ, এবং তাতে ক্লাসলেস সোসাইটি, এরকম বিভিন্ন রকম কথা আছে। স্টেট ক্যাপিটালিজম, চীনের ব্যবস্থা নিয়ে অনেকে অনেক রকম বলেন। চীনের ব্যবস্থা সম্পর্কে এখানে কিছু ভাবনা চিন্তা আছে। প্রেজেন্ট ক্যাপিটালিজমের অবস্থা কি এখানে। এখানে আমি আরেকটা কথা শুধু বলে যাব, সেটা হচ্ছে যে
দুটো কথা। একটা হচ্ছে হ্যাঁ, এখান থেকে শুরু করি। পিটার সিঙ্গার একটা বই লিখেছেন 1980 সালে, 80 সালে নাকি আরো পরে বইটা, মার্কসের উপর ছোট্ট চটি বই, অত আগে মনে হচ্ছে নয়, একটু ডেট আমার ভুল হয়েছে। সেটা হচ্ছে যে একটা চটি বই লিখেছেন, এ ভেরি শর্ট ইন্ট্রোডাকশন টু সিরিজের বই। সেখানে উনি মার্কসকে দুটো কথা খুব বলেছেন। একটা, মার্কসকে সোশ্যাল সায়েন্টিস্টরা মার্কস ফেল করেছেন, আর 2 নম্বর তাকে ফিলোসফার হিসেবেই সম্মান দেওয়া উচিত, সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে নয়। এখন মার্কসকে ফিলোসফার বলাটা সোশ্যাল সায়েন্স না বলে, যেটা মার্কসকে আর কি জুতো মেরে গরুদানের মতো। মার্কস কিন্তু ফিলোসফার হইতে আসেননি, এবং তিনি বেসিক্যালি সোশ্যাল সায়েন্টিস্ট। সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে তার ক্রেডিবিলিটিকে উনি অস্বীকার করছেন, এবং ফিলোসফার হিসেবে ক্রেডিবিলিটি মানছেন। কেন ফিলোসফার বলছেন? যে তিনি ভালো ভালো ভেবেছেন, ভালো একটা সমাজের কথা বলেছেন, যেমন হেগেল টেগেল সব বড় বড় কথা বলে গেছেন, সেরকম তিনিও একটা বড় কথা বলে গেছেন, দার্শনিক। তা এখানে উনি কতগুলো সমালোচনা করেছেন। প্রথম সমালোচনা হচ্ছে যে উনি যে বিভিন্ন রকমের পূর্বাভাস দিয়েছেন, সেই পূর্বাভাসগুলো মেলে না। এটা আমার বিরুদ্ধে আমার বড় অভিযোগ। আর একটা উনি বলেছেন, দ্য ইনকাম গ্যাপ বিটুইন ক্যাপিটালিস্ট অ্যান্ড ওয়ার্কার্স উইল ইনক্রিজ। বলছি পুঁজিবাদী ব্যবস্থায় ইনকামের গ্যাপটা ক্রমশ বাড়বে, কিন্তু বলছেন ইনকামের গ্যাপটা বাড়বে মানে যে শ্রমিক আরো কম পাবে, আর ক্যাপিটালিস্ট মুনাফা আরো বেশি করবে। তুমি বলবে এখন তো এক অর্থে মাঝখানে আমরা একটু এগিয়েছিলাম, সেখানে শ্রমিকরা একটু বেশি পাচ্ছিল। এই করোনার পরে দেখো অবস্থাটা ঠিক ওরকম হচ্ছে, এখন কিন্তু যারা ওয়ার্কার তারা আরো কম পেতে শুরু করেছে। তাহলে ইনকাম গ্যাপটা রিসেন্ট আবার বেড়েছে। কিন্তু এতদিন কেন বাড়েনি? তার কারণ হচ্ছে যে মার্কস যেহেতু এসবগুলো বলে গেছেন, সেই জন্য যারা ক্যাপিটালিস্ট তারা অনেকটা সচেতন হয়ে গেছেন যে এই ওয়ার্কার গুলো দুদিন পরে ঝগড়াঝাটি করবে, স্ট্রাইক করবে, সেখানে একটু করে এদেরকে অন্যভাবে একটু পুষিয়ে দিতে হবে, তাহলে এরা চিৎকার এটা করবে না। বিভিন্ন রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে, যার মধ্যে আইডিওলজি প্রচার করা, বিভিন্ন মিডিয়া, অনেক কিছুর মধ্যে আছে। তার মধ্যে ওই ওয়ার্কারদের একটু মোহগ্রস্ত করে রাখা, আর তাদের কিছু 2-4 পয়সা পাইয়ে দেওয়া, হাতে হাতে ধরিয়ে দেওয়া, তাই না? যেমন ধরো যারা এখন যেসব মানুষ এখন ধরো খুব গরিব মানুষ, বছরে 2000-5000 টাকা ঘরে ঢোকে এখন বিভিন্ন স্কিম থেকে, তাদেরকে তুমি কোনোভাবেই বোঝাতে পারবে না যে এই সিস্টেমটা ঠিক নয়, এইভাবে ভিক্ষা নেওয়াটা ঠিক নয়, তোমার যোগ্যতা দিয়ে তোমার অধিকারের কথা বলো, বোঝাতে পারবে না তো সহজে। এখানে যে কোনো ভাবে ওয়ার্কারদেরকে আমরা বিভ্রান্ত করতে পারি, এবং তার ফলে কি হবে, যেভাবে বলা হয়েছে ঘটনাগুলো সেইভাবে ঘটনাগুলো ঘটছে না। আমি প্রথমেই বলেছি যে মানুষ সচেতন কথা। আমাকে যদি একটা কথা তুমি আগে বলে দাও, তাহলে আমি একরকম ভাবে তৈরি হবো, আর যদি আগে না বলো তাহলে আমি একরকম অন্যরকম ভাবে তৈরি হবো, অন্যরকম ভাবে রিঅ্যাক্ট করবো। ঠিক সেরকম এই প্রতিটি কথা মার্ক্সবাদীরা বা মার্ক্স বলেছেন, এবং মার্ক্সের বড় কথা যে আমরা কোনো কিছু লুকিয়ে রাখতে ঘৃণা করি, সবকিছু সরাসরি কথা বলি। এবং কমিউনিস্ট ম্যানিফেস্টো সম্পর্কে বলতে ওই কথাটাই আছে যে আমরা কোনো কিছু লুকাতে ভয় পাই, মানে ঘৃণা করি, সবকিছু পরিষ্কার করে বলতে চাই। তার ফলে কথাগুলো শোনার ফলে অনেকে সচেতন হয়ে গেছেন, এবং তার ফলে ঘটনাগুলোকে এভাবে ঘটেছে। More and more independent producer will be forced down into the proletariat, leaving a few rich capitalists and a mass poor workers. এটা খানিকটা এখন আবার শুরু হয়েছে যে বড় বড় কোম্পানিগুলো আস্তে আস্তে মানে তার থেকে বড় কোম্পানি এসে তাদের গ্রাস করে নিচ্ছে। সেই ঘটনাটা আবার রিসেন্ট আবার শুরু হয়েছে, যেটা আগে ছিল না, মাঝখানে একটা অবস্থাটা অন্যরকম ছিল। ওয়ার্কার্স ওয়েজ উইল with short-lived expectation remain at subsistence level. ওয়ার্কারদের মাইনেটা সাবসিস্টেন্স লেভেলেই রয়ে যাবে। সাবসিস্টেন্স লেভেল মানে তাকে ততটুকুই দেওয়া হবে যতটুকু সে খেয়ে পরে বেঁচে থাকবে, আবার এসে পরের দিন এসে কাজ করতে পারবে, আর কিছু সন্তানের জন্ম দিয়ে যাবে, পরবর্তীকালে যারা লেবারার হবে, ঠিক এইটুকু দেবো, তাকে বেশি দেওয়া যাবে না। বেশি দিলে সে আর আমার কারখানায় কাজ করতে আসবে না। তার মানে এই যে সাবসিস্টেন্স লেভেলে রেখে দেওয়া, এটাও মেলেনি, কেন শ্রমজীবীদের মধ্যে অনেকটা পরিবর্তন হয়েছে। আর ক্যাপিটালিজম উইল কোলাপস বিকজ অফ ইটস ইন্টারনাল কন্ট্রাডিকশন। ইন্টারনাল কন্ট্রাডিকশন এর মধ্যে আছে, তার মানে এটা কোলাপস করে যাবে বলে একটা বক্তব্য ছিল। কখনো কখনো এই ইন্টারনাল কন্ট্রাডিকশন ক্যাপিটালিজমকে প্রায় কোলাপসের মুখে ফেলে দিয়েছে, কিন্তু পরে আবার কিন্তু ঘুরিয়ে সে নিজেকে দাঁড় করিয়েছে। কখনো কখনো এরকম ঘটনা ঘটেছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যে প্রলেতারিয়ান রিভলিউশন উইল অকার ইন দ্য মোস্ট ইন্ডাস্ট্রিয়ালি অ্যাডভান্সড কান্ট্রিজ। যে সব থেকে যেগুলো মানে এগিয়ে থাকা, মানে ইন্ডাস্ট্রিয়ালি অ্যাডভান্স, মানে ক্যাপিটালিস্ট কান্ট্রি যেগুলো উন্নত,
শিল্প উন্নত যেসব দেশ সেখানে এই রেভলিউশনটা প্রথম ঘটবে, কিন্তু ঘটনাক্রমে তা ঘটেনি। ঘটনা প্রায় বিপরীতমুখী ঘটেছে। রাশিয়া মোটেই উন্নত ছিল না, সেখানে সমাজতন্ত্র এসেছিল। চীনের মোটেই উন্নত ছিল না, সেখানে এসেছে। কিউবা, হ্যাঁ, তারপরে তোমার ভিয়েতনাম আসেনি। তাহলে এগুলো মিললো না কেন? এখানে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন সুদীপ্ত কবিরাজ, শোভনলাল দত্তগুপ্ত। সুদীপ্ত কবিরাজের খুব সুন্দর ব্যাখ্যা আছে, আমি সেটা একটুখানি বলে আমি শেষ করব। হ্যাঁ, সুদীপ্ত কবিরাজ একটা, হ্যাঁ, উনি রেফার করছেন রবার্ট মার্টনের একটা প্রবন্ধের নাম হচ্ছে সেলফ ফুলফিলিং প্রফেসি বলে একটা প্রবন্ধ। উনিও এই প্রবন্ধটাকে রেফার করছে সুদীপ্ত কবিরাজ। তিনি বলছেন যে আমরা যখন কোনো পূর্বাভাস দিই, দু রকমের পূর্বাভাস হতে পারে। একটা হচ্ছে কি, উনি বাংলা করছেন স্ববাধিত, আর একটা স্বসাধিত। স্ববাধিত এবং স্বসাধিত দু ধরনের হতে পারে। কারণ আমি বললাম যে হ্যাঁ, উনি সেলফ ডিস্ট্রয়িং আর সেলফ ডিনাইং, আর একটা হচ্ছে সেলফ প্রফেসিং, দু রকম কথা আছে। ওনার বাংলাটাতে আমি আসছি। হ্যাঁ, স্ববাধিত এবং স্বসাধিত প্রফেসি। স্ববাধিত আর স্বসাধিত মানে স্বসাধিতটাই বলছি। যেমন আমি বললাম যে এলাহাবাদ ব্যাংকটা এবার হয়ে যাবে, দেউলে হয়ে যাবে। আমি যদি মানে মোটামুটি একটা বলার মতো, আমি যদি ব্যাংকের লোক হই বা আমার যদি মোটামুটি একটা গ্রহণযোগ্যতা থাকে, তাহলে আমার কথাটা শুনেই অনেক লোকই ব্যাংক থেকে টাকাটা তুলে নেবে, এবং অটোমেটিক ব্যাংকটা, হয়তো এমনিতে ব্যাংকটা টিকে থাকতো, অটোমেটিক ব্যাংকটা কিন্তু ব্যাংকরাপ্ট হয়ে যাবে। কারণ সবাই যদি ওখান থেকে টাকা উইথড্র করে না, তাহলে ব্যাংকরাপ্ট হয়ে যাবে। তার এটা কি স্বসাধিত, তেমনি স্ববাধিত আছে। যে আমি বললাম যে আমেরিকাতে সমাজ বিপ্লব হবে, এই বলার ফলে সেখানকার যারা ক্ষমতাবান ব্যক্তি, পুঁজিপতি, যারা রাষ্ট্র পর্যন্ত নিয়ন্ত্রণ করে, তারা এই আগে থেকে বলা হয়েছে বলেই তারা এমন কিছু ব্যবস্থা নিয়ে ওটাকে আটকে দেয় যে না, ওইটা কোনোভাবেই চলবে না, ওইটা হওয়া চলবে না। তাহলে স্ববাধিত। এরকম অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আজকাল চলছে, প্রচুর লেখালেখি হচ্ছে বিভিন্ন রকমের। হ্যাঁ, এখানে অনেকগুলো আরো কিছু সমালোচনা ছিল, মার্কসিস্টকে ওমনিপটেন্ট বলা হবে কিনা সব নিয়ে। শুধু আমি 5টা কথা বলে, এগুলো অনেকগুলো প্রশ্ন আছে, আমি এগুলো বলবো না। হ্যাঁ, যে মার্কস আসলে চেয়েছিল মোটামুটি যে কথাগুলো বলতে, 5টা জিনিসকে সমালোচনা করছেন, অ্যাবলিশ করতে চাইছেন। একটা বুর্জুয়া ফ্যামিলি সিস্টেম, bourgeois family will vanish as a matter of course when its complement vanishes, and both will vanish with the vanishing of the capital. Bourgeois family structure. 2 নম্বর, individuality, যে প্রত্যেক ব্যক্তি হ্যাঁ সবকিছু ঠিক করে, প্রত্যেক আলাদা আলাদা স্বার্থপর ব্যক্তিগুলি সবকিছু নিয়ন্ত্রণ করবে। এই ধরনের ব্যক্তিত্ব, এই ধরনের স্বার্থপর ব্যক্তিত্বকে উনি অ্যাবলিশ করতে চাইছেন, এবং একটা কালেকটিভিজম, একটা কমিউনিটারিয়ানিজমের কনসেপ্ট উনি ডেভেলপ করতে চাইছেন। ইন্ডিভিজুয়ালিটি সে অর্থে উনি বাতিল করতে চাইছেন। ইটারনাল ট্রুথ বলে কিছু থাকে না, সেটাকে অস্বীকার করবেন। নেশন স্টেটের ধারণাটা সেটা কি, যে প্রত্যেকটা একটা দেশেই শুধু সমাজতন্ত্র এলে সমাজতন্ত্র সার্থক হতে পারে না। যে আজকে রাশিয়ার এই অবস্থাটা হলো কেন? রাশিয়াকে কম স্যাক্রিফাইস করতে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কিন্তু আরো যদি 5টা দেশ সমাজতান্ত্রিক দেশ থাকতো, তাহলে রাশিয়াকে এত স্যাক্রিফাইস করতে হতো না, এবং তখন কিন্তু হিটলারকে মোকাবিলা করা অনেক সহজ হতো। তাহলে একটা দেশের সমাজতন্ত্র এলে কিন্তু ঘটনাগুলো মিটবে না। সেদিন এরা আন্তর্জাতিকতার ব্যাপারে বিশ্বাস, নেশন স্টেটের ধারণাটা। আরেকটা যে পাস্ট, আমরা যেমন ধরো অতীত নিয়ে থাকতে খুব ভালোবাসি। আমরা সেই অতীতে মহর্ষি বাদরায়ণ, তারপরে শঙ্করাচার্য, তারপর এগুলো শুনতে, পড়তে, পড়াতে দারুণ। মহাভারতে কি ছিল, ওখানে কি ছিল, ওখানে কি ছিল। অতীতচারিতা হচ্ছে কি বুর্জুয়া সমাজের একটা বৈশিষ্ট্য। সে সামনের দিকে কেউ এগিয়ে যাবে, তার থেকে বেশি ভাবে অতীতে সে কি ভালো ছিল। এই অতীতচারিতা, এরা এই অতীতকে বাতিল করতে চায় অর্থে যে অতীত থেকে যেটুকু শিক্ষা নেবা সেটুকু নেবো, কিন্তু অতীতের মধ্যে নিজেকে বেঁধে রাখবো না। আজকে গোমূত্র গোচনা খাচ্ছ তোমরা, আমরা খাচ্ছি, হ্যাঁ, তার কারণ কি? অতীতচারিতা। আমাদের তো চিন্তা ভাবনা সামনের দিকে হবে, তা হয়ে না হয় পেছন দিকে হচ্ছে। তাহলে অতীতচারিতা এখানে সেটাকেও এরা বাদ দেওয়ার চেষ্টা করছে। মানে অতীতের অতি বেশি প্রভাব হ্যাঁ বর্তমানে সামনের দিকে এগিয়ে যাওয়ার পক্ষে অনেক সময় সমস্যা তৈরি করতে পারে, সেই জায়গাটা
এই কয়েকটি কথা আমি বললাম, কিছু 2-4 কথা আলোচনা করাও যেতে পারে। হ্যাঁ, আমার কাছে আরো 13 মিনিট সময় আছে, তারপরে আমরা শেষ করব। খুব সংক্ষেপ করে বললাম, আমার অনেকটা বিষয় ছিল, এতটা অল্প সময়ে বলা যায় না। হ্যাঁ বলো, কেউ কিছু বলবে তো বলার থাকলে বলো। হ্যাঁ বিষ্ণু কিছু বলবে, শুরু করো। বিষ্ণু, না স্যার, বুঝতে পেরেছি, যতটা বলেছেন ভালোভাবে বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, আচ্ছা মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা আর কারো যদি কিছু বলার থাকে বলে একটু। হ্যাঁ, সবিতা কিছু বলবে? সবিতা পাল। হ্যাঁ স্যার, মোটামুটি বুঝতে পেরেছি আপনি যতটা বলেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো অল্প করেই বলতে হলো, তার কারণ হচ্ছে আমার তো মানে এটা বলতে হচ্ছে আমাদের অনেকটা সময় লাগার কথা, এত অল্প সময় সবগুলো কথা বলা যাবে না। ঠিক আছে, আর এর থেকে প্রশ্ন এলে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, সারপ্লাস ভ্যালু, ঠিক আছে, তারপরে তোমার এই সমালোচনা, এইসব বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার, এইসব জায়গা থেকে প্রশ্ন আসবে, আর এলিনেশন, এইসব জায়গা থেকে প্রশ্ন আসবে। সেই ধরনের প্রশ্নের মোকাবেলা করতে হবে। হ্যাঁ, মেহবুব হোসেন কিছু বলবে? মেহবুব? না স্যার ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। এত অল্পে কি করে তোমরা বুঝতে পারো, আমি সেটাই বুঝতে পারি না। এত অল্পে বোঝা যায় বলো? নিজে পড়লে না দিয়ে বললে বুঝে গেছি, আগে এরপরে একটু পড়াশোনা করলে নিশ্চয়ই বুঝতে পারবে। হ্যাঁ স্যার শোভাদিত্য হ্যাঁ বলো।